আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আল্লাহর অশেষ রহমতে তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি। রসায়নের ধারাবাহিক আলোচনায় আমরা গত ক্লাসে তোমাদের কেমিক্যাল বন্ড অধ্যায়টা শুরু করেছি, রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায়। তো রাসায়নিক বন্ধনটা আমরা মূলত প্রথম যে অধ্যায়টা শুরু, রাসায়নিক বন্ধনের যে প্রথম ক্লাসটা, সেটাই নিশ্চয়ই তোমরা ভালোভাবে লক্ষ্য করেছো। আর এটাই অনেক বড় একটা অধ্যায়, তো তোমরা ভালোভাবে এটাকে মনোযোগ দিয়ে লক্ষ্য করবা। তো আমরা আজকে যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে, দেখো যে রাসায়নিক বন্ধনের আমরা আজকে গাঠনিক সংকেত পড়ব, কীভাবে গাঠনিক সংকেত লিখতে হয়, তারপর ল অফ অক্টেট অ্যান্ড ডুয়েট, অষ্টক ও দ্বিত নীতি, অষ্টক ও দ্বিত নীতি বা রুলস, আর তারপর নিষ্ক্রিয় গ্যাস পড়ব আর আয়নিক বন্ধন পড়ব। ঠিক আছে? আচ্ছা, আয়নিক বন্ধন এটা হচ্ছে যে রাসায়নিক বন্ধনের প্রকারভেদ একটা পড়ব। তো আমরা প্রথমে যে দেখো, তোমরা তো আণবিক সংকেত তো আমরা জানি যে অনুসংকেত কি, অনুসংকেত কীভাবে লেখে, যে যদি ভিন্নধর্মী চার্জ, ধনাত্মক ও ঋণাত্মক ধর্মী আধান বিশিষ্ট, যদি যৌগসমূহ দুটি আধান বিশিষ্ট মৌলসমূহের সাথে যদি একসাথে হয়ে যৌগ গঠন করে, তাহলে কি হয়, যে এমনভাবে যৌগ গঠন করতে হবে যেন তাদের আধানের চার্জের সমষ্টি, আধান বা চার্জের সমষ্টি শূন্য হয়। ধনাত্মক ও ঋণাত্মক আধান বিশিষ্ট যখন কোনো আয়ন একসাথে হয়ে যৌগ গঠন করে, তখন তাদেরকে এমনভাবে যৌগ গঠন করতে হবে যেন তাদের আয়নের সমষ্টি কি, চার্জের সমষ্টি শূন্য হয়। ঠিক আছে? তো এইভাবে সাধারণত যৌগ গঠন করে। আর হচ্ছে অনুসংকেত এভাবে লেখায়। তো ইনশাল্লাহ আমি গত ক্লাসে তোমাদেরকে এটা শিখিয়েছি কীভাবে অনুসংকেত লিখতে হয়, আর বইতেও ভালোভাবে দেওয়া আছে তোমাদের অনুসংকেত লেখার, রাসায়নিক সংকেত লেখার নিয়ম। এখন আমরা যে যোজনী পড়েছি, যোজনীটা ব্যবহার করে সাধারণত গাঠনিক সংকেত। এখন আণবিক সংকেত আর গাঠনিক সংকেতের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে। দেখো, আণবিক সংকেতের ধরো যে H2SO4, এটা হলো সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত, এক অণু সালফিউরিক অ্যাসিড। এখন এই যে একটার সাথে আরেকটা যে বন্ধনে এসে যুক্ত, সালফারের সাথে হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে সালফারের সাথে অক্সিজেন, এভাবে যে যুক্ত আছে, একটার সাথে আরেকটা যে বন্ধনে যুক্ত, তারা কতভাবে যুক্ত হতে পারে, মানে কয় হাত দিয়ে যুক্ত হয়, সেটাই হচ্ছে তার গাঠনিক সংকেত। তার গঠনটা কীরকম হবে, গঠনের আকৃতিটা কীরকম। তো এটা হচ্ছে যে তার যোজনীটা দেখানো। টোটাল কথা হচ্ছে যে এই গাঠনিক সংকেত মানে হচ্ছে যে কোনো যোগের সংকেতে যোজনী দিয়ে ওই সংকেতকে লেখা, ওই সংকেতের গঠনটাকে দেখানো। তো দেখো, এই যে সালফিউরিক অ্যাসিডটা কিভাবে লিখি, এরকম, এই যে সালফেট, তাহলে এই যে দেখো প্রত্যেকটা যোজনী কত, সালফারের যোজনী এখানে কয়টা হ্যান্ড, দেখো সালফারের এই 2 4 আর 6, সালফারের আমরা জানি সালফারের যোজনী 2 4 6, সর্বোচ্চ 6 একটা যোজনী আছে। আর অক্সিজেনের যোজনী 2, অক্সিজেনের 2টা হাত 2, হাইড্রোজেনের একটা হাত 1 যোজনী। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো অক্সিজেনের যোজনী 2, এখানে 2টা হাত। তাহলে যোজনীকে দেখানোর সাহায্যে, যোজনী দিয়ে দেখানোর সাহায্যেই গাঠনিক সংকেত লিখতে হয়। তোমাকে যদি যে বলি পানির গাঠনিক সংকেত লিখে, তাহলে এইভাবে লিখতে হবে। ঠিক আছে? পানির গাঠনিক সংকেত। এখন কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেতটা কিরকম, কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে সরল রৈখিক, কার্বন ডাই অক্সাইড সরল রৈখিক গাঠনিক সংকেত। অ্যামোনিয়ার গাঠনিক সংকেত স্বাভাবিকভাবে নাইট্রোজেনের যোজনী 3, এই। ঠিক আছে? তারপরে এই যে এটা হচ্ছে মিথেনের, গাঠনিক সংকেত চতুস্তলকীয়। ঠিক আছে? তো এই যে তাহলে দেখো যে প্রত্যেকটা মৌলের কি
কি যোজনীটাই তার নির্দেশ করে গাঠনিক সংকেত। প্রত্যেকটা মৌল যোজনী যত তার গাঠনিক সংকেত ওইভাবেই লেখা হয়। যোজনী দিয়ে গাঠনিক সংকেত লেখা মানে হচ্ছে তার যোজনীটা যেন পূর্ণভাবে প্রকাশ পায়। ঠিক আছে, এটা হচ্ছে তার যোজনী এবং গাঠনিক সংকেত। তাহলে গাঠনিক সংকেত ইনশাআল্লাহ তোমরা আশা করি বুঝেছ। সেটা হচ্ছে এই যে আরেকটা বেরিলিয়াম ক্লোরাইড, ক্লোরিনের যোজনী 1, তাহলে বেরিলিয়াম এই যে ক্লোরিন সরবেরি এইভাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা গাঠনিক সংকেত আমরা জেনেছি। তো ইনশাআল্লাহ গাঠনিক সংকেত তোমরা এখন পারবে। আমরা এটাকে আরো সুন্দরভাবে শিখবো যে কিভাবে গাঠনিক সংকেতটা এভাবে যতটা, যেমন কার্বন ডাইঅক্সাইড কিভাবে সরলরৈখিক হয়, অনুরাকৃতিগুলো আমরা অনুরাকৃতি পড়বো। এই অধ্যায়ে অনুরাকৃতি পড়া হবে সে অধ্যায়ের শেষের দিকে। তো এখন হচ্ছে যে ল অফ অক্টেট অ্যান্ড ডুয়েট, মানে অষ্টক ও দুইয়ের নিয়ম, দ্বিতীয় নিয়ম। যেটা অষ্টক মানে হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা আগে থেকে জেনে এসেছি যে অষ্টম শ্রেণীতে এটা জানছি যে যৌগ গঠনের সময় সাধারণত কি হয়, যে অষ্টক নিয়ম মেনে চলে। যৌগ গঠনের সময় কি অষ্টক নিয়ম মেনে চলে, অর্থাৎ একটা যৌগ গঠনের সময় কোনো মৌল অপর মৌলের সর্বশেষ শক্তি স্তরে তার যতটা ইলেকট্রন প্রয়োজন, যতটা ইলেকট্রন থাকে, আরেকটা মৌলের থেকে সে ততটা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে, আরেকটা মৌলের সাথে গ্রহণ বা ত্যাগ করে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন তৈরি করে। 8টা ইলেকট্রন তৈরি করে কারণ হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস, যেটা এই 8টা ইলেকট্রন তৈরি করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এটাই হচ্ছে অষ্টক নীতি। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা কিভাবে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, যেমন এই যে এই মিথেন, এখানে মিথেনের এই যে কার্বনের কয়টা পরমাণু, ধরো যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টা। আমি এটা 2 আর হলো সর্বশেষ শক্তি স্তরে কয়টা, 4টা। 1টা 2টা 3টা 4টা, সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন। এখন এই যে 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে, এই 4টা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে কি করে, এইভাবে যৌগ গঠন করে। চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে, এগুলো হাইড্রোজেনের ইলেকট্রন। দেখো 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এখন তার ইলেকট্রন সংখ্যা টোটাল কয়টা হয়েছে, 8টা হয়েছে। 2 4 6 8, এই যে সর্বশেষ শক্তি স্তরে সে 8টা ইলেকট্রন গঠন করেছে। অর্থাৎ 8টা ইলেকট্রন মানে হচ্ছে সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। ঠিক আছে, আমরা জানি কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। সকল যৌগই সাধারণত স্থিতিশীলতা অর্জন করতে পছন্দ করে। সবাই চায় যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে, কারণ তাদের মতো সুস্থিতি অর্জন করতে। তো সেই কারণে যৌগগুলো সাধারণত ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে সেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করে। এখন এই যে এটাই হচ্ছে অষ্টক নীতি। অষ্টকটা হচ্ছে যে 8টা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে কি বিদ্যমান থাকে। আর আধুনিক নীতি আরেকটা নীতি আছে, সেটা হচ্ছে ডুয়েট বা দ্বিতীয় হচ্ছে মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন, এই দুইটি করে ইলেকট্রন। আমরা এটাকে এইভাবে না বলে, যেমন এই যে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে। আমি এটা আর বাকি স্তরগুলো লিখলাম না। এই যে দেখো, এই সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে। এইভাবে জোড়া সাধারণত ইলেকট্রনগুলো 7টাই হচ্ছে। আরেকটা ক্লোরিনের সাথে যখন ধরো যে সোডিয়ামের সাথে সে যৌগ গঠনকালে সোডিয়ামের একটা ইলেকট্রন সে নিয়ে নেয়, তাহলে এই যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া সে যে ইলেকট্রন অর্জন করেছে, এখানে 4 জোড়া ইলেকট্রন, এটাকে জোড়া হিসেবে বলা। এটা হলো দ্বিতীয় নীতি, 2-এর নীতি আর কি। যেটাকে আমরা 2-এর নীতি বলবো, সেটা হচ্ছে সে সর্বশেষ শক্তি স্তরে জোড়ায় থাকা, 2 করে থাকা। ঠিক আছে, এটাকে বলা হয় দ্বিতীয় নীতি।
ঠিক আছে, 2 এর নীতি। তাহলে অষ্টক নীতি আর 2 এর নীতি এটা কাছাকাছি কাছাকাছি, বাট এটা এখানে 8টা ইলেকট্রন বলবো, আর এখানে 8টা না বলে এখানে জোড়া বলবো, যে 4 জোড়া ইলেকট্রন, 4 জোড়া ইলেকট্রন গঠন করে। কথা বুঝছো? তাহলে এটা মনে রাখবা যে এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, ক্লোরাইড আয়ন গঠন করে, ক্লোরাইড আয়ন। তাহলে এই যে ক্লোরাইড আয়নের ইলেকট্রন বিন্যাসটা, সে একটা ইলেকট্রন গ্রহণ করে 4 জোড়া বহিস্তরে ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তাহলে সে কি করে, এই আর্গনের ইলেকট্রন বিন্যাস সে অর্জন করে, একটা ইলেকট্রন সে গ্রহণ করে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। সবাই সাধারণত এই 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো সাধারণত কি এই 2 ও অষ্টক নীতি মেনে চলে, খুব সুন্দরভাবে মেনে চলে। 20 পর্যন্ত মৌলগুলো 2 এবং অষ্টকের নীতি মেনে চলে। ঠিক আছে, এরা সাধারণত যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো, আবার ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। এই যে নিষ্ক্রিয় ত্যাগ বা গ্রহণ করে সে কি করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা, এটাই হচ্ছে যে তাহলে ল অফ অক্টেট অ্যান্ড ডুয়েট, মানে অষ্টক ও দ্বৈত নীতি, দ্বিত। আচ্ছা, আমরা তাহলে এটা বুঝেছি ইনশাআল্লাহ। আমরা এখন পড়ব যে নিষ্ক্রিয় গ্যাস জিনিসটা আসলে তোমরা জানো যে নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে যে মূলগুলো আছে সাধারণত 6টা মূল। এই 6টা মূলকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস: হিলিয়াম, নিয়ন, আর্গন, জ্যানন, রেডন, ক্রিপ্টন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এই যে 6টা মৌল, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এখন এই নিষ্ক্রিয় মানে হচ্ছে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর নিষ্ক্রিয়তার কারণ কি, এগুলোকে কেন নিষ্ক্রিয় বলা হয়? সাধারণত এদের সর্বশেষ শক্তি স্তর অষ্টক পূর্ণ থাকে। এই যে যেটা এরা এমনভাবে যে সর্বশেষ শক্তি স্তর এমনভাবে পূর্ণ থাকে, অষ্টক বা 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার কারণে এদের আয়নীকরণ শক্তি অত্যধিক বেশি হয়। মানে এরা সাধারণত এদেরকে আয়নিত করতে, অন্য যৌগের সাথে এদেরকে সাধারণত বিক্রিয়া ঘটাতে, অন্য যৌগের সাথে সংযুক্ত করতে বা বন্ধন গঠন করতে অনেক শক্তির প্রয়োজন হয়। সেই কারণে সাধারণত তারা যৌগ গঠন খুব কম করে না যে তা না, তবে খুবই কম করে। তো এই যে এই কারণে তাদের স্থিতিশীলতা, তাদের স্টেবিলিটি অনেক বেশি থাকে, নিষ্ক্রিয় গ্যাসের স্টেবিলিটি অনেক বেশি, এবং এই কারণে তারা নিষ্ক্রিয়, তাদের নামের সাথে ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এদেরকে। ঠিক আছে, তো নিষ্ক্রিয় গ্যাসের সাধারণত এরা অন্যান্য পরমাণু, এটা একটা পরমাণুর সাথে, এদের একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু যুক্ত হয় না। যেমন আর্গনের সাথে আর্গন যুক্ত না হয়, যেমন 2টা অক্সিজেন পরমাণু মিলে কি হয়, একটা অক্সিজেন অণু তৈরি হয়। কিন্তু আর্গনের ক্ষেত্রে কি হয়, নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত 2টা পরমাণুর সাথে যুক্ত না হয়ে ওরা একভাবেই থাকে, একটা করে থাকে, মানে এক পরমাণু হিসেবে তারা বিদ্যমান থাকে। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণু থাকে, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলোর যে আবিষ্কার, এটা এখন শিখব। নিষ্ক্রিয় গ্যাসগুলোর আবিষ্কারকের মধ্যে যেমন হিলিয়ামের আবিষ্কার করে, হিলিয়াম আবিষ্কৃত হচ্ছে 1868 সালে ফরাসি জ্যোতির্বিদ জেনসেন। ঠিক আছে, হিলিয়াম 1868 সালে আবিষ্কৃত হয়। তার ফলে এরপরে আর্গন আবিষ্কার হয় 1800 1894 সালে
1894 সাল, হ্যাঁ, বিজ্ঞানী লর্ড রেলে ও রামজে। ঠিক আছে, তারপরে হিলিয়াম, আর্গন, তারপরে নিয়ন, ক্রিপ্টন, জ্যানন, এই তিনটে একসাথে আবিষ্কার হয়। সেটা হচ্ছে রামজে ও বিজ্ঞানী রামজে ও এটা সালটাও লিখে নেই, সালটা লিখে দিই। এটা হলো 1898। 1898 রামজে ও ট্রেভার্স। তারপরে হচ্ছে র্যাডন আবিষ্কার করে 1900 সালে বিজ্ঞানী ডর্ন। এটা হচ্ছে রেডিয়াম নামক তেজস্ক্রিয় মৌল থেকে র্যাডন আবিষ্কার করা হয়। আচ্ছা, বিজ্ঞানী ডর্ন। তাহলে এই যে আমরা 6টা যে মৌল, 6টা নিষ্ক্রিয় গ্যাস, যে 6টা নিষ্ক্রিয় গ্যাস, এগুলোর আবিষ্কার এবং আবিষ্কারকের নাম এবং সাল, এই দুইটা আমরা জেনেছি। ঠিক আছে, এই দুইটা আমরা কি ভালোভাবে এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। তাহলে কোন বিজ্ঞানী কোন গ্যাসটা আবিষ্কার করেছে, নিষ্ক্রিয় গ্যাসগুলো। এখন আমরা নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার করব। আর তোমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা সাধারণত একবারে সহজ বা সর্বশেষ ভিতরে এই NS2 NP6। দেখো, প্রথমে যদি হিলিয়ামের ক্ষেত্রে সাধারণত n এর মান 1 থাকে, আর হিলিয়ামের ক্ষেত্রে এই যে, তারপরে নিয়নের ক্ষেত্রে নিয়নের হচ্ছে এই 2s2 2p6, তারপরে আর্গনের ক্ষেত্রে 3s2 3p6, এইভাবে। তারপরে হচ্ছে যে মানে আর্গন, ক্রিপ্টনের ক্ষেত্রে 4s2 4p6, তারপরে 5s2 5p6, এইভাবে। ঠিক আছে, তাহলে যে সর্বশেষ স্তরে ইলেকট্রন বিন্যাসটা থাকে এরকম। তো তোমরা ইলেকট্রন বিন্যাসটা এগুলো যেমন এই র্যাডনের বা জ্যানন 54, জ্যাননের ইলেকট্রন বিন্যাসটা ইম্পর্টেন্ট, এটা সাধারণত আসে। জ্যাননের ইলেকট্রন বিন্যাসটি লেখো, এভাবে লিখতে বলতে পারে, বা ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস লেখো। ঠিক আছে, তারপর আচ্ছা, আমরা এখন নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার করব। ব্যবহার আধুনিক বিজ্ঞানে নিষ্ক্রিয় গ্যাসের অনেক ব্যবহার। নিষ্ক্রিয় গ্যাসগুলো আসলে এগুলো নিষ্ক্রিয়তার কারণে এদের ব্যবহার অনেক বেশি। সাধারণত যেমন 1 নম্বর ব্যবহার, সেটা হচ্ছে 1 নম্বর ব্যবহারটা কি, হিলিয়ামকে উড়োজাহাজ ও বেলুনে ব্যবহার করা হয়। হিলিয়াম গ্যাসকে উড়োজাহাজ ও আবহাওয়া বেলুনে ব্যবহার করা হয়।
তারপরে 2 নম্বরে গভীর সমুদ্রের গভীর পানিতে ডুবুরিগণের ডুবুরিগণ হিলিয়াম ও অক্সিজেন এর মিশ্রণ ব্যবহার করে। ঠিক আছে, তারপরে হচ্ছে হাঁপানির কাজে হিলিয়াম প্লাস অক্সিজেন এর মিশ্রণ ব্যবহার করা হয়। 4 নম্বরে হাঁপানির কাজে হিলিয়াম ও অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করা হয়। তরল হিলিয়াম NMR মেশিনকে ঠান্ডাকরণে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই হিলিয়ামের 4টা ব্যবহার গেল। 5 নম্বরে হচ্ছে নিয়নকে সাধারণত নাইট্রোজেনের পরিবর্তে নিয়ন বৈদ্যুতিক বাতিতে নাইট্রোজেন এর পরিবর্তে নিয়ন ব্যবহার করা হয়। ভোল্টমিটার ও রেকটিফায়ার যন্ত্র সংরক্ষণে নিয়ন প্লাস হিলিয়াম ব্যবহার করা হয়। এখানে লিখি। তারপরে হচ্ছে এখানে একটা যে বৈদ্যুতিক বাতি নাইট্রোজেনের পরিবর্তে আর্গন ব্যবহার করে। তারপরে বিভিন্ন ধরনের বাণিজ্যিক বাল্বে রং বেরঙের বাণিজ্যিক বাল্বে বিভিন্ন বাণিজ্যিক বাল্বে এটা লিখি ও বিভিন্ন রঙিন বাল্বে নিয়ন ব্যবহার করা হয়।
তেজস্ক্রিয়তা মাপার যন্ত্র গাইগার মুলার কাউন্টারে গাইগার মুলার কাউন্টারে আর্গন গ্যাস ব্যবহার করা হয়। আর্গন ব্যবহার করা হয়। তারপরে 9 নম্বর, ক্রিপ্টন ব্যবহার করা হয় সাধারণত টিউবলাইটে। তারপরে 10 নম্বর, হচ্ছে জ্যানন সাধারণত ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে ব্যবহার করা হয়। আর রেডন সাধারণত ক্যান্সার নির্ণয় ও নিরাময়ে ব্যবহার করা হয়। রেডন সাধারণত ক্যান্সার নির্ণয়ে ব্যবহার করা হয়। তাহলে দেখো, তো তোমরা এই যে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার 11টা ব্যবহার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের পরবর্তী ক্লাসও লাগবে এবং পরীক্ষায় সাধারণত আসে। ঘ নম্বরের নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার, এগুলো খুবই ইম্পর্টেন্ট আর একদম একেবারে এফেক্টিভ ব্যবহার। ঠিক আছে, এফেক্টিভ ব্যবহার। তোমার দেখো বর্তমান বিশ্বের সবগুলোতেই আমরা এখন আমাদের ব্যবহারের সাথে সম্পৃক্ত এবং আধুনিক বিজ্ঞানে নিষ্ক্রিয় গ্যাসের অনেক ব্যবহার। এই যে আমরা সাধারণত যে বেলুন উড়াই সেটা হচ্ছে হিলিয়াম গ্যাসের বেলুন। যে বেলুন আকাশে উড়ে, এই হিলিয়াম, এখানে তবে সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেনের পরিবর্তে হাইড্রোজেনের পরের হালকা গ্যাসই হচ্ছে হিলিয়াম। কিন্তু হাইড্রোজেন ব্যবহার করা হয় না, কারণ হাইড্রোজেন দাহ্য। হাইড্রোজেনের মধ্যে ব্যবহার করলে সাধারণত আগুন ধরার একটা সম্ভাবনা, বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় না। তো হিলিয়াম গ্যাসকেই সাধারণত ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমরা এখন জানবো যে রাসায়নিক বন্ধনের প্রকারভেদ, রাসায়নিক বন্ধনের গঠন এবং প্রকারভেদ, বন্ধন গঠনের কারণ। রাসায়নিক বন্ধন আসলে গঠনের কারণ হচ্ছে মূলত ইলেকট্রন সাধারণত কি একটার সাথে আরেকটার আকর্ষণ শক্তি, ইলেকট্রনের আকর্ষণ শক্তিটা একটার সাথে আরেকটা, এক ইলেকট্রনের সাথে আরেক ইলেকট্রনের যে আকর্ষণ,
কারো কোনো মৌলের একটা ইলেকট্রন ত্যাগ এবং আরেকজনের গ্রহণ, এই যে এটাই হচ্ছে রাসায়নিক বন্ধনের প্রধান কারণ। আচ্ছা, তারপরে কোনো কোনো বন্ধন সাধারণত শেয়ারের মাধ্যমে হয়। তো মূলত তাহলে ইলেকট্রনটাই হলো বন্ধনের মূল আকর্ষণ, মূল কারণ। এখন এই যে এটা মূলত হচ্ছে কি, কোনো মৌল দেখা গেছে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন দিবে, আর আরেকটা মৌল ইলেকট্রন গ্রহণ করবে। সাধারণত কোনো কেউ যদি যখন কোনো সাহায্য করে, সাহায্য তখনই করতে পারে যখন গ্রহীতা থাকে। গ্রাহক যদি না থাকে তাহলে সাহায্য করার প্রশ্নই আসে না। এখন আমি যদি বলি যে আমি সাহায্য করলাম একজনকে, এত 500 টাকা দিলাম, এখন এই নেওয়ার মতো লোক থাকতে হবে, তাহলে তো আমি দিলাম বলতে পারবো। আমি যদি কেউ না নেয় তাহলে তাকে আমি 500 টাকা দিলাম এই কথাটা বলতে পারবো না। তাহলে এই যে বন্ধনটা হচ্ছে এরকম যে মূলত একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর যে আকর্ষণ, এটাই হচ্ছে বন্ধন। একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর আকর্ষণটাই হচ্ছে বন্ধন। এখন এই বন্ধনকে আমরা সাধারণত স্থিতিশীলতা অর্জনের জন্য, এই বন্ধন গঠন করে কিভাবে, সাধারণত স্থিতিশীলতা অর্জনের জন্য মূলগুলো বন্ধন গঠন করে। সবাই চায় যে নিজেকে স্থিতিশীল রাখতে। সাধারণত মূলগুলো স্বাভাবিক অবস্থায় একটু অস্থিতিশীল থাকে, কম্পনশীল থাকে, তাদের স্টেবিলিটি কম থাকে। যখনই সে বন্ধন গঠন করে, অন্য মৌলের সাথে বন্ধন গঠন করে যৌগ গঠন করতে চায়, তখনই সে স্থিতিশীলতা অর্জন করতে চায়। আর স্থিতিশীলতা অর্জন করে, স্টেবিলিটি অর্জন করার মাধ্যমেই সে বন্ধন গঠন করে। ঠিক আছে? এখন এই যে বন্ধন গঠন করা, এই বন্ধন সাধারণত কয়েকভাবে বন্ধন গঠন করে। আমরা সাধারণত প্রথমে 4 প্রকার বন্ধন আছে। সেটা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে যে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন বা তড়িৎদ্যুতি বন্ধন, ইলেকট্রোভ্যালেন্ট বন্ধন বলা হয়। আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, তড়িৎদ্যুতি বন্ধন। 2 নম্বরে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড, এটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। 3 নম্বরে সন্নিবেশ বন্ধন, এটাকে বলা হয় কোঅর্ডিনেশন বন্ড। কোঅর্ডিনেশন বন্ড। ঠিক আছে? তোমাদের বইতে সাধারণত 2 প্রকার বন্ডের কথা আছে, আয়নিক বন্ড আর হলো কোভ্যালেন্ট বন্ড। এই যে বইয়ে 2 প্রকার আছে, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেশন বন্ড। তারপরে 4 নাম্বার হচ্ছে ধাতব বন্ধন, এটা হলো মেটাল বন্ড। তারপরে এছাড়া আরো 2টা বন্ড আছে, সেটা হলো যে হাইড্রোজেন বন্ড। এছাড়া আরো 2টা বন্ধন আছে, সেই 2টা বন্ধন হচ্ছে যে হাইড্রোজেন বন্ড আর হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন। আচ্ছা, এগুলো পরের বিষয়, এগুলো পরে আস্তে আস্তে আসবে। এখন আমরা তোমাদের বইতে যে 2টা আছে, আমরা সেই 2টা নিয়ে আলোচনা করব আগে। আয়নিক বন্ধন, আজকে আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আয়নিক বন্ধনটা কি? আয়নিক বন্ধন জানার আগে আমরা ক্যাটায়ন ও অ্যানায়ন জানবো। ক্যাটায়ন কি, অ্যানায়ন কি? তোমরা ক্যাটায়ন
ক্যাটায়ন হচ্ছে কোনো পরমাণু বা মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হলে, ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হলে তাকে বলা হয় ক্যাটায়ন। ধনাত্মক চার্জ যেমন ম্যাগনেসিয়াম, দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ এ রূপান্তরিত হয়। ঠিক আছে। আর অ্যানায়নটা কি? অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- এর রূপান্তরিত। তোমরা এই জিনিসটা মনে রাখবা, এখানে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে, এই ত্যাগটা সবসময় ডান পাশে লিখবা। ত্যাগ করে এই পাশে প্লাস দিয়ে লিখতে হবে। এটা যদি বাম পাশেও লিখলেও হবে, তবে সেটা প্লাস দিয়ে লিখলে ভালো সুন্দর দেখায়। ডান পাশে এটাকে প্লাস দিয়ে লিখবো, আর এই পাশেও প্লাস দিয়ে লিখবো। এটা ইলেকট্রন গ্রহণ করে, এই পাশে প্লাস দিয়ে দেওয়া মানে ইলেকট্রন গ্রহণ করা, এই পাশে প্লাস দেওয়া মানে ইলেকট্রন সে ত্যাগ করা। তাহলে এটা হচ্ছে অ্যানায়ন হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে, কোনো মৌল বা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলে তাকে বলা হয় অ্যানায়ন। ঋণাত্মক আয়নযুক্ত মৌলকে বলা হয় অ্যানায়ন, আর ধনাত্মক আয়নযুক্ত মৌলকে বলা হয় ক্যাটায়ন, বা পরমাণুকে বলা হয় ক্যাটায়ন। ঠিক আছে। অ্যানায়ন ক্যাটায়ন আমরা বুঝতে পেরেছি। তো এগুলো হচ্ছে চার্জের আকার। এগুলো চার্জ সাধারণত এই যে +2, আর সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম আয়ন, এটা হচ্ছে প্লাস ইলেকট্রন। দেখো এটা হচ্ছে এটা চার্জের, এটার চার্জের আকার বেশি, এটা চার্জের আকার কম। ঠিক আছে। আচ্ছা, এখন তো আয়নিক বন্ধনটা কি? আয়নিক বন্ধন হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকালে বা যৌগ গঠনকালে যৌগ গঠন কালে এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের মধ্যে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে যে আয়নের মধ্যে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে।
তাকে আয়নিক বন্ধন বলে। ঠিক আছে, এই যে ক্যালসিয়াম অক্সাইডে আয়নিক বন্ধন গঠন করে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে। তাহলে সেই সর্বশেষ শক্তি স্তরে যখন 2টি ইলেকট্রন থাকে তখন সে কি করে, ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে O2 আয়ন গঠন করে। তারপরে এই যে তাহলে এই ক্যালসিয়াম 2+ আর হলো O2- যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড গঠন করে। এভাবে তাহলে এই যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা একটা আয়নের সাথে আরেকটা আয়নের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল যদি এটাকে ইলেকট্রোস্ট্যাটিক বল বলা হয়। এই যে এই বলটা ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই বল দ্বারাই সাধারণত তাহলে কি হয়, আয়নিক বন্ধন গঠন করে। তাহলে আমরা সবচেয়ে জনপ্রিয় উদাহরণটা হচ্ছে ওই যে সোডিয়াম এবং ক্লোরিনে। এটা তোমরা ক্লাস 8-এও পড়েছো, সোডিয়াম ক্লোরাইডের উদাহরণটা। যে আবার ম্যাগনেসিয়াম অক্সাইডের উদাহরণ আছে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, এভাবে এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে রূপান্তরিত হয়। আবার ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয়। এইভাবে সোডিয়াম আয়ন আর হলো ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এই যে এটা। তারপরে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে রূপান্তরিত হয়। সেই অক্সিজেন সেটা কি করে, 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2 আয়নে রূপান্তরিত হয়। এটাই হলো তাহলে এটা ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে। এই যে এইভাবে তাহলে কি বলে, আয়নিক বন্ধন গঠিত হয়। আমরা এখন আয়নিক বন্ধন গঠনের শর্ত এই জিনিসটা পড়ব। আয়নিক বন্ধন গঠনের শর্তটা কি? এটা হলো গঠনের শর্ত। 1 নম্বরে নিম্ন আয়নীকরণ শক্তি থাকতে হবে। নিম্ন আয়নীকরণ শক্তি থাকতে হবে। তারপরে হচ্ছে একটি নিম্ন আরেকটি উচ্চ ইলেকট্রন আসক্তি থাকতে হবে। যে 2টা মৌলের মধ্যে বন্ধন গঠন করে আয়নিক বন্ধন হবে, সেটার একটি নিম্ন কিন্তু অপরটির উচ্চ ইলেকট্রন আসক্তি থাকতে হবে। উচ্চ ইলেকট্রন আসক্তি থাকতে হবে। এই কথার অর্থটা বুঝো যে আয়নীকরণ একটি নিম্ন কিন্তু অপরটির উচ্চ ইলেকট্রন আসক্তি থাকতে হবে। একটা যদি ইলেকট্রন আসক্তি কম থাকে তাহলে সে সহজেই ইলেকট্রনটা দিতে পারবে। ইলেকট্রন আসক্তি একটা যেমন ধনাত্মক যেটা পজিটিভ ধাতুর যেটা, ওটার ইলেকট্রন আসক্তিটা কম হবে। কিন্তু আরেকটা বেশি, আর যে নিবে তার তো ইলেকট্রন আসক্তি বেশি থাকতে হবে। তাহলে সে নিবে কীভাবে, ইলেকট্রনটা নিবে কীভাবে? তাহলে ইলেকট্রন দেওয়া ও নেওয়ার মাধ্যমেই এই আয়নিক বন্ধন গঠিত হয়। এটা হলো সবচেয়ে ছোট সংজ্ঞা, মানে সহজ সংজ্ঞা আয়নিক বন্ধনের। ইলেকট্রন গ্রহণ ও ত্যাগের মাধ্যমে সাধারণত আয়নিক বন্ধন গঠন করে। এটা আছে আমি সর্বশেষ লিখি, ইলেকট্রন গ্রহণ ও ত্যাগের মাধ্যমে। ঠিক আছে, এটা মনে রাখবে, ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের মাধ্যমে। এটা ত্যাগ ও গ্রহণ, এটা বলতে হবে, ত্যাগ ও গ্রহণের মাধ্যমে
গ্রহণের মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়। আচ্ছা, তাহলে একটির নিম্ন কিন্তু অপরটির উচ্চ ইলেকট্রন আসক্তি থাকতে হবে। ক্যাটায়নের আকার যতটা সম্ভব বড় হতে হবে। ক্যাটায়নের আকার যতটা সম্ভব বড় হতে হবে। ঠিক আছে, ক্যাটায়নের আকার যদি বড় হয় কিন্তু অ্যানায়ন, তাহলে কিন্তু অ্যানায়নের আকার ছোট হতে হবে। ঠিক আছে, ক্যাটায়নের আকার বড় কিন্তু অ্যানায়নের আকার ছোট হতে হবে। তারপরে হচ্ছে 4 নম্বর, ল্যাটিস শক্তির মান যত বড় হবে, মান যত বেশি হবে, আয়নিক বন্ধন তত সহজে ঘটবে। আয়নিক বন্ধন তত সহজে ঘটবে। একটি নিম্ন আরেকটি উচ্চ তড়িৎ ঋণাত্মকতা থাকতে হবে। একটি নিম্ন কিন্তু অপরটি উচ্চ তড়িৎ ঋণাত্মকতা থাকতে হবে। দেখো, এই যে আমরা যে পর্যায় সারণীতে এই টার্মগুলো পড়েছি, মনে আছে তোমাদের এইগুলো যে পড়েছি, তাহলে আমি কেন বললাম যে পর্যায় সারণী খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই যে ইলেকট্রন আসক্তি ব্যবহার আছে, তারপরে হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতা। এখন তুমি যদি ওখানে না পড়ো এগুলো ডিটেলস, তাহলে এখানে সেটা বুঝবা না যে কেন এই কথা বলা হয়েছে। তড়িৎ ঋণাত্মকতা কেন বেশি, একটা উচ্চ তড়িৎ ঋণাত্মকতা থাকতে হবে, আর একটা কেন নিম্ন তড়িৎ ঋণাত্মকতা থাকতে হবে। তড়িৎ ঋণাত্মকতা যদি না থাকে তাহলে সেই ইলেকট্রনকে নিজে কীভাবে কাছে টেনে নিবে, ইলেকট্রনকে কাছে টেনে নিতে পারবে। ঠিক আছে, এই যে তাহলে এটা হচ্ছে ইলেকট্রন গঠনের, আয়নিক বন্ধন গঠনের শর্ত। আর আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য আমরা পড়বো, তাহলে শেষ করব। বৈশিষ্ট্যটা হচ্ছে কি, আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বরে আয়নিক যৌগসমূহ ডাইপোল গঠন করে। আয়নিক যৌগসমূহ মেরু মেরু আকৃতি, মেরু প্রবণতা প্রদর্শন করে। আয়নিক যৌগসমূহের মেরু প্রবণতা, আয়নিক যৌগসমূহ পোলার বা মেরু প্রকৃতির হয়। ঠিক আছে, তারপরে 2 নম্বরে আয়নিক যৌগসমূহের ডাইইলেকট্রিকের মান উচ্চ। ডাইইলেকট্রিকের মান
ডাইইলেকট্রিকের মান কি হয়, উচ্চ হয়। আর আয়নিক যৌগের আকৃতি, জ্যামিতিক ত্রিমাত্রিক জ্যামিতিক আয়নিক যৌগসমূহ, আয়নিক যৌগসমূহ ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতি প্রদর্শন করে। ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতি প্রদর্শন করে বিদায় করে, তাই এরা কেলাস আকৃতি হয়, তাই এরা কেলাস আকৃতি হয়। কেলাসটা কি সেটা আমরা পরবর্তীতে পড়ব। তারপরে হলো আয়নিক যৌগসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়। আয়নিক যৌগসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়। তারপরে 5 নম্বর হচ্ছে কঠিন অবস্থায় আয়নিক যৌগসমূহ বিদ্যুৎ পরিবাহী নয়। কঠিন অবস্থায় আয়নিক বিদ্যুৎ পরিবাহী নয়। কিন্তু তরল অবস্থায় বিদ্যুৎ পরিবাহী, কিন্তু তারপর হচ্ছে আয়নিক যৌগসমূহ ফোলাদ দ্রাবকে দ্রবণীয়, কিন্তু অফোলাদ দ্রাবকে অদ্রবণীয়। এই যে এই কথাটা, এটার বিস্তৃত ব্যাখ্যা আছে, যেটা হচ্ছে আয়নিক যৌগসমূহ, যে কোনো যৌগসমূহ সাধারণত আয়নিক যৌগসমূহ ফোলাদ দ্রাবকে দ্রবণীয়। ফোলাদ দ্রাবক হচ্ছে যেটা দুইটা পোল থাকে, একটা হলো যেমন পানির দুইটা পোল আছে, সেটা আমি একটু দেখাচ্ছি, এটা তো ক্লিয়ার। সেটা হচ্ছে এরকম, যেমন পানির দুইটা, একটা হলো হাইড্রোজেন আয়ন আর একটা হলো OH আয়ন, ঠিক আছে। তাহলে এই যে আয়নিক যৌগসমূহ যখন পানিতে দ্রবীভূত করা হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, তাহলে এই ক্লোরাইড আয়ন কোথায় যায়, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, আর এটার সাথে সোডিয়াম এটার সাথে যুক্ত হয়, ঠিক আছে। এই যে এটাই হচ্ছে, তাহলে এই একটার সাথে আরেকটা, এই যে ধনাত্মক, এটা ধনাত্মক আয়ন, এটা ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হয়, এটা ঋণাত্মক আয়ন এটা ধনাত্মক আয়নের সাথে এভাবে দ্রবীভূত হয়ে যায়, তার মানে এটা দ্রবণীয় হয়ে যায়, ঠিক আছে। আর যেখানে যদি, এটার অর্থ হচ্ছে যে ফোলাদ দ্রাবকে দ্রবণীয় মানে হচ্ছে পানিতে দ্রবণীয়। ফোলাদ দ্রাবক হলো পানি একটি উৎকৃষ্ট ফোলাদ দ্রাবক। আর হচ্ছে অফোলাদ দ্রাবক, যেমন জৈব দ্রাবক, সকল জৈব দ্রাবক হলো অফোলাদ দ্রাবক, যেমন এই যে
বেনজিন, ফেনল, অ্যালকোহল, এগুলো বেনজিন, ফেনল, এগুলো হলো সকল জৈব দ্রাবক। এটা মনে থাকবে, এগুলো অপলাপ দ্রাবক মানে জৈব দ্রাবক। জৈব দ্রাবক, জৈব দ্রাবকে অদ্রবণীয়, কারণ এগুলোতে কোনো ফোর হয় না, দুইটা আয়ন তৈরি হয় না। সেই কারণেই আয়নিক সময় যেহেতু আয়নিত অবস্থায় আয়ন থাকে দুইটা, তাহলে সেই কারণে এগুলোতে সে দ্রবীভূত হয় না। ঠিক আছে। আচ্ছা, আমরা এটা দ্রবণীয়তা করবো। তাহলে ইনশাল্লাহ আজকে তোমরা এই যে ক্লাসটা আজকে নিলাম, তোমরা সবাই এটাকে মনোযোগ দিয়ে ভালো করে পড়বে, এবং এটা আমি মনে করি যে যেগুলো তথ্যগুলো আছে সেগুলো লিখবে, এবং বৈশিষ্ট্যগুলো তারপরে ব্যবহারগুলো ভালোভাবে শিখবে, মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।